এফআইআর হয়েছে। আমরা খবর দেখিয়েছি আপনাদের কিভাবে পূর্ব কলকাতার বিস্তীর্ণ জলাভূমি আস্তে আস্তে বুঝিয়ে ফেলা হচ্ছে। স্যাটেলাইট ম্যাপ দেখিয়ে আপনাদের দেখিয়েছি বারবার যে কিভাবে একের পর এক জলাজমি বুঝিয়ে সেখানে বেআইনি নির্মাণ হচ্ছে। এফআইআর হয়েছে, তারপরেও কোনো কিছুই হয়নি। এবার ক্ষুব্ধ হাইকোর্ট যে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনো পর্যন্ত। ব্যবস্থা তো নিতে হবে, এটার জন্য ওয়েটল্যান্ড অথরিটি ছিল, তাহলে সেই ওয়েটল্যান্ড অথরিটি কোনো কাজই করছে না। তাহলে কারা কাজ করবে? কাজ তো কাউকে করতে হবে, বন্ধ করতেই হবে। হাইকোর্ট ক্ষুব্ধ। কি বলছে হাইকোর্ট? হাইকোর্টের কি পর্যবেক্ষণ? অর্ণব। দেখো, বিচারপতি অমৃতা সিনহা পুরো ব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করে তিনি আধা সামরিক বাহিনী নামিয়ে এই পূর্ব কলকাতা জলাভূমি কিডনিকে বাঁচানোর জন্য সচেষ্ট হবে আদালত, এই হুঁশিয়ারি দিয়েছেন। এবং পুলিশ, কলকাতা পুরসভা এবং একই সঙ্গে পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষ কার্যত নিজেদের মধ্যে দায় ঠেলাঠেলি এবং একে অপরকে সাহায্য করছে না এই রকমের কিছু যুক্তি দেখিয়ে এখনও পর্যন্ত গত 8ই ডিসেম্বর যে নির্দেশ দেওয়া হয়েছিল যে 505টা বেআইনি প্লট দাগ নাম্বার ধরে, যা শুধুমাত্র সংবাদপত্রে এবং কর্তৃপক্ষের ওয়েবসাইটে তার তালিকা প্রকাশ করেই কার্যত দায় সারা হয়েছে। এক্ষেত্রে পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষ তাদের পরিকাঠামোগত খামতির কথা জানিয়েছে এবং কলকাতা পুরসভা যথাযথ সাহায্য করছে না এমনটাও জানানো হয়েছে। এই জায়গাতেই বিচারপতি অমৃতা সিনহা তার ক্ষোভ উগরে দিয়ে বলেছেন প্রয়োজনে অন্য কোনো সংস্থাকে দিয়ে এই মামলায় পূর্ব কলকাতা জলাভূমির অন্তত এখনো পর্যন্ত যে অংশটা জলাভূমি বেঁচে রয়েছে সেটাকে বাঁচানোর জন্য সচেষ্ট হবে আদালত। পাশাপাশি যে বেআইনি নির্মাণ সেটাকে রেস্ট্রিক্ট করার জন্য আদালত পদক্ষেপ শুরু করবে এবং তারই পদক্ষেপ হিসেবে এই মামলায় অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রীয় সরকারের পরিবেশ মন্ত্রক, এই তিনটে অংশকে, তিনটে বডিকে এই মামলায় অন্তর্ভুক্ত করার জন্য মামলাকারীদের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা এবং মামলাটি 16ই মার্চ ফের শুনানির জন্য আসবে। এবং এই মামলা করতে গিয়ে বিচারপতি এমনটাও জানিয়েছেন যে বারবার যখনই শুনানি হয় যে প্রশ্ন আদালত করে কার্যত একই উত্তর আসে। এটা এবার অন্য সংস্থাকে দিয়ে বিষয়টির মূল্যায়ন করার প্রয়োজন। বিচারপতির ক্ষুব্ধ হওয়ার ক্ষোভের যথেষ্ট কারণ রয়েছে। এটাকে কলকাতার কিডনি বলে, পূর্ব কলকাতার এই জলাভূমি, সেই কলকাতার কিডনি তো এখন বিপদে। কলকাতার ময়দান, যাকে বলা হয় কলকাতার ফুসফুস, প্রচুর গাছ, অনেক অনেক অক্সিজেন। কলকাতার ফুসফুস ময়দান আর কলকাতার কিডনি পূর্ব কলকাতার এই জলাভূমি। কলকাতার নোংরা জল প্রাকৃতিক উপায়ে এখানে পরিশোধন হয়, তাই পূর্ব কলকাতার জলাভূমিকে বলা হয় কলকাতার কিডনি। প্রতিদিন প্রায় 90 কোটি লিটার জল পরিশোধন করে। জাতীয় পরিবেশ আদালতের নির্ধারিত রেট অনুযায়ী 90 কোটি লিটার জল পরিশোধনে খরচ প্রায় 1600 কোটি টাকা। কিন্তু কলকাতায় এই পরিশোধন হয় প্রাকৃতিকভাবে, তাই 1 পয়সাও খরচ হয় না। পূর্ব কলকাতা জলাভূমিকে কলকাতার কিডনি বলা হয়, তার একটাই কারণ যে বর্জ্য জলটা পরিশোধন করবার কোনো জায়গা তো আমাদের নেই, সেটা একমাত্র ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডই করে। এরকম গুরুত্বপূর্ণ জলাভূমি ধ্বংস করা হচ্ছে। জলাভূমি বুঝিয়ে ব্যাঙের ছাতার মতো তৈরি হচ্ছে বেআইনি নির্মাণ। এই যে আরবান প্রেশারটা, এই প্রেশারটা, নগরায়নের যে চাপটা, সেটা ক্রমশ পূর্ব কলকাতা জলাভূমিকে খেয়ে ফেলছে। কলকাতা এক বিরল শহর, কারণ এই শহর জল পায় গঙ্গা থেকে, আর বর্জ্য জল পরিশোধন হয় পূর্ব কলকাতার বিশাল জলাজমিতে। চলতি কথায় ভেড়ি, আসলে কলকাতার ভৌগোলিক কিডনি। দিনে 980 মিলিয়ন লিটার বর্জ্য রিসাইকেলড হয়। এবারে এটার উৎসটা হচ্ছে সেই ব্রিটিশ পিরিয়ডের সময় থেকে, যখন গঙ্গাকে বাঁচানোর জন্য ব্রিটিশার্সরা দুটো খাল ঠিক করেছিল, যেটা আমরা বাগজোলা খাল বলি, কেষ্টপুর খাল, সেইগুলো দিয়ে পুরো বর্জ্যটা যাতে ইস্টের দিকে যায়। যখনই গঙ্গাতে ওই জোয়ারটা আসতো, সেই সময় ওরা গঙ্গার গেট খুলে দিলে মনে করেছিল যে বর্জ্যটা সেখানে ভেসে বেরিয়ে যাবে, তাই হতো ইস্টের দিকে। কিন্তু এই খালগুলো পুরোপুরি ডিফাঙ্ক্ট হয়ে গেল। এই যে আরবান প্রেশারটা, এই প্রেশারটা, নগরায়নের যে চাপটা, সেটা ক্রমশ পূর্ব কলকাতা জলাভূমিকে খেয়ে ফেলছে। এই যে 980 মিলিয়ন লিটার বর্জ্য যাচ্ছে পূর্ব কলকাতা জলাভূমিতে, সেটা রিসাইকেল করবার আমাদের কাছে কোনো ব্যবস্থাই নেই।
কলকাতার বর্জ্য জলকে সূর্যের আলোর অতিবেগুনি রশ্মির সাহায্যে খাদ্য হিসেবে ব্যবহার করে শৈবাল ও মাছেরা। এভাবেই কলকাতার বর্জ্য জল প্রাকৃতিকভাবে পরিশোধন হয়। যে জলটা এসে বর্জ্য জলটা পড়ছে সেটা প্রায় 1 মাস ওখানে থাকলে পরিশোধিত হয়ে যায় সূর্যের আলোতে। সেখান থেকে যে অণুজীব যেগুলো প্ল্যাঙ্কটনস যেগুলো তৈরি হয় সেগুলোই কিন্তু মাছের খাদ্য। জমিটাকে অন্য কাজে ব্যবহার করতে হবে। সেখান থেকেই কিন্তু এনক্রোচমেন্টটা শুরু হচ্ছে। এটা রাজনীতি নয়, এটা বস্তুতন্ত্রের যে পরিবর্তন, যেটা আমাদের অজ্ঞ মাথাতে ঢোকেনি, সেইখান থেকে এনক্রোচমেন্টটা শুরু হচ্ছে। এশিয়ান ডেভেলপমেন্ট প্রজেক্টটা দিয়ে খালগুলো পরিষ্কার করা হয়েছে, কিন্তু পূর্ব কলকাতার জলাভূমির যে সিল্টটা, পলি যেটা, সেটা পরিষ্কার করা হয়নি। তার ফলে কি হয়েছে, খালটা ডিপ হয়ে গেছে, পূর্ব কলকাতা জলাভূমির বেডটা উঠে গেছে। তাহলে তো ন্যাচারালি ওয়েটল্যান্ড যেটা, সেটা তো শুকনো হয়ে যাবে, এবং তাই ঘটছে। তাই দিনের পর দিন খুব দ্রুততার সঙ্গে শেষ হচ্ছে কলকাতার কিডনি। বিশেষজ্ঞরা বলছেন আর মাত্র 5 থেকে 7 বছর, তারপর এই কিডনি ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড আর থাকবে না। বাড়বে দূষণ, বাড়বে গরম, অতিরিক্ত জল কোথায় যাবে? শহরের বজ্র পদার্থ কোথায় গিয়ে পড়বে? প্রাকৃতিক নিয়মেই এই ইস্ট ক্যালকাটার জলাভূমিতে বজ্র পদার্থগুলো রিসাইকেল হয়। সেটা বন্ধ হয়ে গেলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে। তাই রাজনীতির জায়গায় থাকুক, সচেতনতা ফিরুক মানুষের, বেঁচে উঠুক কলকাতার কিডনি। কারণ কিডনি সুস্থ না থাকলে মানুষ থাকবে কি করে সুস্থ? ক্যামেরায় সুব্রত জানার সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।